जी सर। जी सर। जी सर। হ্যাঁ, এর আগের দিন আমরা ওই এসডিএলসি মডেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটা মডেল আছে। এই মডেলের বিভিন্ন ধাপ সম্পর্কে আমরা এর আগের ক্লাসে আলাপ আলোচনা করেছি। তবু আজকে ওখান থেকে আমরা স্টেপগুলো, ধাপগুলো সংক্ষেপে এখানে লিখছি। phases in every software development life cycle model. সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেলের ফেজগুলো, ফেজ মানে এখানে ধাপ আর কি। যেমন 1 নম্বর হলো রিকোয়ারমেন্টস গ্যাদারিং এন্ড অ্যানালাইসিস, অর্থাৎ যে জন্য আমরা সফটওয়্যারটা তৈরি করব তার জন্য কি কি আনুষঙ্গিক উপকরণ লাগবে সেগুলো সংগ্রহ করা আর সেগুলো বিশ্লেষণ করা। এরপরে একটা আছে ফিজিবিলিটি স্টাডি, মানে আমরা যে এটা করব এটার আসলে উপযোগিতা কতটুকু, সিস্টেমে কি সুবিধা দিবে, পাবলিক এটা কিভাবে নিবে, এই সমস্ত বিষয়গুলো ফিজিবিলিটি স্টাডিতে দেখে যে আসলে এটা যে করব এটা করলে কি সুবিধা হবে। আগে যারা ম্যানুয়ালি করতো এখন এটা করব কম্পিউটার দিয়ে, করলে আদৌ এটা ব্যবহার করবে কি করবে না, কতটা এফিশিয়েন্ট হবে, কি ঝামেলা হতে পারে, কি কি থ্রেড আছে, কি কি অপরচুনিটি আছে, এগুলো ফিজিবিলিটি স্টাডিতে দেখা হয়। তারপরে ডিজাইন করা, এখানে আসলে একটা মডেল দাঁড় করা, একটা ওটাকে প্রোটোটাইপ বলি আমরা। টিপিক্যাল একটা মডেল দেখায় যে আমি যেটা করব সেটা এই ফ্যাসিলিটিস গুলো থাকবে, এরকম একটা পরিকল্পনা থাকে যে আমি এই করতে চাই, আর এই পরিকল্পনার পরেই ওটার একটা ডকুমেন্টেশন তৈরি করে আর কি। এরপরে আসছে ইমপ্লিমেন্টেশন আর কোডিং, বাস্তবায়ন করা আর এর জন্য প্রোগ্রাম লেখা। এরপরে ফাইনালি এটাকে আবার টেস্ট করা। টেস্ট করা মানে যে উদ্দেশ্যে আমরা তৈরি করছি ওই সফটওয়্যার দিয়ে সেই উদ্দেশ্যটা কতটা ফুলফিল হচ্ছে সেটা দেখা। তারপরে ডেপ্লয়মেন্ট মানে আসলে এটা মার্কেটে ছেড়ে দাও, যাদের জন্য তৈরি করছে তাদেরকে এটা বুঝাইয়া দাও। এরপরে তাদেরকে ওই বুঝাইয়া দিলে তারা আসলে ওইটা দিয়ে কাজটা করবে। এবং এর পরবর্তীতে 7ম ধাপে যেটা, সেটা হলো মেইনটেনেন্স, অর্থাৎ এটা তৈরি করলাম সেটার আসলে কোনো পরিবর্তন, আপডেট করণ, এডিট করা, ভুল ত্রুটি আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো রক্ষণাবেক্ষণ করা। এটা গ্রাফিক্যালিও দেখাইছে। রিকোয়ারমেন্টস ফিজিবিলিটি স্টাডি লেখে নাই মানে এই রিকোয়ারমেন্টস এর ভিতর ফিজিবিলিটি স্টাডিটাও আসে। ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং টাকে নিয়ে আসছে ওই ভেরিফিকেশন এন্ড ডেপ্লয়মেন্টের ভিতরে, দেন মেইনটেনেন্স। এভাবে কখনো 5টা ফেজে, কখনো 7টা ফেজে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মডেলটা দেখানো হয়। এগুলো বিভিন্ন রকম মডেল আছে, ওই একই জিনিস, তার মধ্যে এটা আমরা বাদ দিই। এখানে আজকে আমরা যেটা মেইনলি দেখবো ওটা হলো আগের ক্লাসে রিভিউ করলাম। আমরা আজকে কতগুলো প্রশ্ন আকারে এসে টাইপের কতগুলো প্রশ্ন লিখছি, মানে বর্ণনামূলক। এখানে আমরা জানি 6টা প্রশ্ন থাকে, এই 6টা প্রশ্নের থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। এবার হয়তো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্ষেত্রে একজন সিস্টেম অ্যানালিস্টের দায়িত্ব, কর্তব্য লিখতে বলে বা বর্ণনা করতে বলে।
মানে আমরা সফটওয়্যার ডেভেলপ করব, সেখানে বিভিন্ন লোক থাকে, যেমন প্রোগ্রামার থাকে, সিনিয়র প্রোগ্রামার থাকে, তারপরে সিস্টেম অ্যানালিস্ট থাকে, সিস্টেম ম্যানেজার থাকে, এরকম বেশ কিছু জনবল আছে বা তাদের একটা নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো আছে। তার মধ্যে সিস্টেম অ্যানালিস্টের কাজটা কি, এটা পরীক্ষায় আসে যে সিস্টেম অ্যানালিস্টের দায়িত্ব কর্তব্য লিখো বা বর্ণনা করো। তো এখানে আমরা ক্লায়েন্টের সাথে আলোচনা করে অ্যাপ্লিকেশন প্রবলেমটাকে সংজ্ঞায়িত করা। প্রথম কাজটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্টের, ক্লায়েন্ট মানে যাদের জন্য সে তৈরি করবে, সেই ক্লায়েন্টের সাথে আলোচনা করে ওই প্রবলেমটা কি সেটাকে একটা সংজ্ঞায়িত করা, এবং প্রসেস এবং প্রসিডিউর ঠিক করা, মানে কি ধাপে এটা আগাবে, কি কি প্রসেস আছে, প্রসেস মানে অ্যাক্টিভিটিস গুলো কি আছে, আর প্রসিডিউর মানে কি কি মেথড আছে, কিভাবে সে করবে। একটা হচ্ছে সমাধানের বিকল্প উপায় বের করা। ম্যানুয়াল আছে, সেটাকে আমরা কম্পিউটার দিয়ে করব, এটাকে আমরা এখানে বিকল্প উপায় বের করা। এরপরে আরেকটা স্পেসিফিকেশন প্রতিষ্ঠিত করা এবং স্পেসিফিকেশন অনুসারে সমাধানটাকে নিয়ন্ত্রণ করা। মানে সিস্টেম অ্যানালিস্টের আরেকটা কাজ হচ্ছে ওই সফটওয়্যার জন্য একটা স্পেসিফিকেশন তৈরি করা, প্রতিষ্ঠিত করা, যে আমার সফটওয়্যারটার গুণাগুণ এই থাকবে, কতগুলো কোয়ালিটিটা স্পেসিফিকেশন বলে। যেমন বাজার থেকে আমরা যদি একটা প্যান্ট পিস কিনি, তাহলে আমরা কি দেখি, কাপড়টা কিসের, কান্ট্রি অফ অরিজিন দেখি, রংটা কি, এগুলোকে একটা কাপড়ের স্পেসিফিকেশন বলে। একটা কম্পিউটার কিনবা, তাহলে মনিটরটার সাইজ কত হবে, ওর রেজুলেশন কত হবে, র্যাম কত নিবা, প্রসেসরের স্পিড কি হবে, এগুলোকে স্পেসিফিকেশন বলে। একটা সফটওয়্যার যে আমরা তৈরি করব, সেটার একটা স্পেসিফিকেশন দেখানো বা লেখা, আর স্পেসিফিকেশন অনুসারেই সমাধানটা নিয়ন্ত্রণ করা। সমাধান বের করলো যে অ্যাজ পার স্পেসিফিকেশন হইলো কিনা। তুমি একটা কিছু সে ফ্রিজটা কিনবা, তাহলে চিন্তা করলা যে ফ্রিজটার স্পেসিফিকেশন কি হবে, কি কি গুণাগুণ থাকবে, এটা কি পোস্ট হবে না নো পোস্ট হবে, এটা কত সিএফটি হবে, তাই না, কালারটা কি হবে, কোন দেশি হবে, এগুলি স্পেসিফিকেশন বলে। তো তৈরি করার আগেও অনেক জিনিসের স্পেসিফিকেশন ঠিক করা হয়, এবং পরবর্তীতে যারা সমাধান বের করে তারাও এই স্পেসিফিকেশনটা অনুসরণ করেই করে। প্রোগ্রামের সাথে প্রোডাকশনের সমন্বয় করা, মানে তুমি যেটা প্রোডাক্ট করবা, প্রোডাকশনের প্রোগ্রামের সাথে প্রোডাকশন, প্রোগ্রাম আর সে যেটা বানাচ্ছে, এগুলোর ভিতরে একটা সমন্বয় রাখা। এখানে আমরা খুব সহজে সিস্টেম অ্যানালিস্টের যেমন কি কাজ আমরা ব্লক আকারে নিচে দেখাইছি। ফাইন্ড দ্য প্রবলেম, সমস্যাটা খুঁজে বের করা, এখানে কি কি সমস্যা আছে। দেন অ্যানালাইসিস করা প্রবলেমটাকে, যেটা আসলে কি বুঝাইতে চাচ্ছে, কিভাবে এটা সলভ হবে, কি কি জনবল লাগবে, এই সমস্ত অ্যানালাইসিস দ্য প্রবলেম। অ্যানালাইসিস করার পরেই সলভ দ্য প্রবলেম। যেমন মনে করো, এই ছোট করে যদি বলি অ্যানালাইসিস দ্য প্রবলেম, আমরা বললাম যে একটা স্কুলের কিছু ছাত্র আছে, এই ছাত্রগুলোকে বর্গাকারে সাজানো যায়। আরেকটা বললাম যে এই ছাত্র একটা বললাম যে তিনটা সারিতে আর কলামে সমান সংখ্যক হিসেবে সাজানো যায়, এটা বলে দিলাম। আবার বললাম যে
এটা আয়তাকার হিসাবেও সাজানো যায়, এরকম একটা কথা বলে দিলাম। তখন তুমি এটা কিভাবে সমাধান বের করবা? তো ওইটাকে তখন ভালো করে বুঝতে হয়। আমি বলে দিলাম যে এমন একটা সংখ্যা তুমি বের করো যে সংখ্যাটা এত এত দিয়ে বিভাজ্য হবে আর এত দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকবে। তখন সেটা তুমি কিভাবে করবা? তাহলে সেই ক্ষেত্রে তোমাকে প্রবলেমটা খুব ভালো করে অ্যানালাইসিস করতে হয় যে এটা আমি কিভাবে সমাধান করব। তো প্রথমে হলো প্রবলেমটা কি সেটা ফাইন্ড করা, তারপরে অ্যানালাইসিস করে বের করা। অ্যানালাইসিস দ্য প্রবলেম, খুব মানে ভাঙা, স্টেপ গুলো দেখা, ফর্মুলেশন কি হবে সেটা দেখা, ফিজিবিলিটি স্টাডি করা, এই সবগুলো অ্যানালাইসিস দ্য প্রবলেম। তারপরে অ্যানালাইসিস যখন তুমি করলা, তারপরে তুমি প্রবলেমটাকে সমাধান শুরু করলা যেভাবে আমি এটা সমাধান করব। সো সিস্টেম অ্যানালিস্টের কাজ বোঝার জন্য কেউ এরকম তিনটা গুলো, ফাইন্ড দ্য প্রবলেম, অ্যানালাইসিস দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, তিনটা মেজর স্টেপ। System analyst is a person who can start from complex problem, মানে সে আসলে একটা জটিল সমস্যা নিয়ে শুরু করে, ব্রেক ইট ডাউন লজিক্যালি, এবং এটাকে সে লজিক্যালি ছোট করে, and identify the reasonable solutions, এবং ওটার একটা রিজনেবল সমাধান বের করে। System analyst views system situation in terms of its scope. System analyst করে ভিউস দেখে সিস্টেমের সিচুয়েশনটা কি, এবং সেটা দেখে কোন রেসপেক্টে ইন টার্মস অফ ইটস স্কোপ, অবজেক্টিভস এন্ড অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক। অর্থাৎ সে সিচুয়েশনটাকে দেখে, সিস্টেম অ্যানালিস্ট কিভাবে ওটার স্কোপ মানে এরিয়া কি কি আছে, কি কি আমি ওর কাছে চাই, ওটার উদ্দেশ্য কি, এবং ওই প্রতিষ্ঠানের একটা সাংগঠনিক ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক যেখানে ডিসক্রাইব করা হয় হোয়াট আর দ্য প্রসিডিউরস, অ্যাক্টিভিটিস গুলো কি যেখানে ডিসক্রাইব করা থাকে সেটাকে আমরা ফ্রেমওয়ার্ক বলি। অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক, যেমন মনে করো পলিটেকনিক এর কথা বলি, তার পলিটেকনিক একজন প্রিন্সিপাল থাকে, ভাইস প্রিন্সিপাল থাকে, চিফ ইন্সট্রাক্টর থাকে, তার আন্ডারে ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, ওয়ার্কশপ থাকে, কিছু স্টাফ থাকে, তাই না? তো এগুলোকে বলা হয় অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক, মানে যেখানে আবার শুধুমাত্র সাংগঠনিক কাঠামো থাকে, এট দ্য সেম টাইম কার কাজ কি, অ্যাক্টিভিটিস কি সেটাও সংজ্ঞায়িত করা থাকে। অবজেক্টিভস কি, কেন আমরা এটা, উদ্দেশ্যটা কি, স্কোপ কি কি করতে পারবে। যেমন মনে করো একটা সফটওয়্যার তৈরি করলাম, সফটওয়্যার দিয়ে রেজাল্ট বের করে দিল, মেরিট লিস্ট বের করে দিল। আমি বললাম কি যে তুমি আমারে যত বের করছো, আমরা সাধারণত 3.75 পাইছে 4 আপ টু 4, কোন ছাত্ররা পাইছে। তো তখন বললো যে না, এটা তো এই সফটওয়্যার দিয়ে করা যাবে না, তাইলে কিন্তু হইল না। কেমন, তার মানে সিস্টেমের সিচুয়েশনটা স্কোপ, মানে কি কি স্কোপ ওর ভিতরে থাকবে, কি কি অপরচুনিটি ওখানে আছে, কি উদ্দেশ্য ওটার। ব্যাংকাররা সফটওয়্যার করবো, মনে করো আজকাল কেনাকাটায় মার্কেটিং এ দেখা গেল সফটওয়্যার ব্যবহার করে, সেখানে দেখাইছে যে একজন মালিক ডিপার্টমেন্টাল স্টোরে বহু বেচা কিনি হয়, দেখা গেল যে জনবল বহু লাগতেছে, তখন সে একটা সফটওয়্যার বানায় ফেললো। এখন মানি রসিদ কাটে, খালি মেশিনে ধরে, আর ওই দাম টাম সব চলে আসে, হাত দিয়ে আর রসিদ বানাইতে হয় না, প্রিন্টার রেখে দিল, তা প্রিন্ট হয়ে চলে আসছে। শুধু কি তাই, তুমি যদি গভীরে জানতে চাও যে আজকে কোন আইটেমে কত টাকা বিক্রি হয়েছে, সেটা আইটেম ওয়াইজও বের করে দিতে পারবে। তুমি যদি বলো যে এখন কোন আইটেম কতটা আছে এই বিক্রি করার পরে, সেটাও দেখানো যাবে। কোন আইটেম 10% এর নিচে হয়ে গেছে, কোন আইটেমের বিক্রি বেশি হচ্ছে, কোন আইটেমটা একদম বিক্রি হয় নাই,
এ ধরনের যত রিপোর্ট দাও সেটা চট করে দিতে পারবে। কিন্তু এটা যদি ম্যানুয়ালি হইতো তাহলে দেখা যেত অনেক আউট অফ টাইমস গয়না বের করতে হইতো কোনটা আছে কোনটা নাই। তো এই স্কোপটা সিস্টেম অ্যানালিস্ট নির্ধারণ করে। হি অর হি প্লেস মেনি রোলস, সে অনেক রোল দায়িত্ব পালন করে, ব্যালেন্সিং সেভারাল এট দ্য সেম টাইম, এবং তাদের ভিতরে একই সময় সে একটা সমন্বয় রাখে। সিস্টেম অ্যানালিস্ট সিস্টেমের দায়িত্ব ডিজাইন করা, কনফিগারেশন করা, থাকতে ব্যবসায়িক দক্ষতা থাকা ও প্রোডাক্টিভিটি এবং উন্নত করার জন্য সিস্টেম সলিউশন সাপোর্ট, এছাড়াও ব্যবসায়িক কৌশল বা লক্ষ্য পূরণে সাপোর্ট দেওয়া। এগুলো মানে দায়িত্ব হচ্ছে একটা সিস্টেম ডিজাইন করবে, সেটাকে কনফিগার করবে, ব্যবসায়িক দক্ষতা ও প্রোডাক্টিভিটি এবং তা বাদ দেওয়া উন্নত করার জন্য সিস্টেম সলিউশন সাপোর্ট, ব্যবসায়িক কৌশল আর লক্ষ্য পূরণে সাপোর্ট দেওয়া, মানে যে লক্ষ্যে এটা বানাইছি সেই ক্ষেত্রে সে প্রয়োজনীয় সহযোগিতা, সাপোর্ট দেওয়া মানে সহযোগিতা করা, এবং সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া, কোনো কিছু উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া। সে তার ব্যবসায়িক দক্ষতা থাকা চাই, সে একটা সিস্টেম ডিজাইন করার জন্য ক্যাপাবল হবে। তার মানে এগুলো ডিজাইন করার জন্য ডিজাইনের দায়িত্ব তার, কনফিগারেশনের দায়িত্ব তার, ব্যবসায়িক দক্ষতা ও প্রোডাক্টিভিটি বাড়ানো, এগুলো তাদের দায়িত্ব, এবং লক্ষ্য পূরণ করার জন্য প্রয়োজনীয় কৌশল নির্ধারণ এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান। সিস্টেম অ্যানালিস্ট যে ব্যবসায়িক এরিয়াতে সাপোর্ট দিবেন সেই এরিয়াতে তার অবশ্যই কাজের জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। মানে ব্যবসায়িক কোন এরিয়াতে সে কাজটা করবে, ব্যবসায়িক অনেকগুলো এরিয়া থাকে। এই যে আমরা দোকানে হয়তো যাই দেখতেছি মাল বিক্রি করতেছে, মানুষ নিতেছে মাল বিক্রি করতেছে, সেলার, আবার কেউ আছে যে ওগুলি আবার গুছায় রাখতেছে, কেউ আছে নিরাপত্তা বিধান করতেছে, আর গভীরে যদি চিন্তা করো তাহলে কেউ আছে ও মাল কতটা এখন আছে ইনভেন্টরি মেনটেন করতেছে, কেউ আছে আজকে সারাদিনে কত টাকা বিক্রি হয়েছে, কোন কর্মচারী কত ঘন্টা ওয়ার্ক করছে, কে আসে নাই, উপস্থিতি অনুপস্থিতি, তাই না? তাহলে এখন এই যে এতগুলো এরিয়া আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টস একটা এরিয়া ধরতে পারো, ইনভেন্টরি একটা এরিয়া ধরতে পারো, বিভিন্ন রিপোর্ট জেনারেট করা একটা এরিয়া ধরতে পারো, জিনিসপত্রের দেওয়া, নিরাপত্তা বিধান করা, টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, যে ইকুইপমেন্ট তুমি ব্যবহার করতেছো সেই ইকুইপমেন্ট গুলো দেখা গেল যে ঠিক মতো কাজ করছে না, তাইলে ওই ইকুইপমেন্ট গুলো একটা এরিয়া, যে ইকুইপমেন্ট প্রকিউর করার ব্যবস্থা করা, ওই ইকুইপমেন্ট গুলো মেইনটেনেন্স এর ব্যবস্থা করা, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাই না? তাইলে একজন সিস্টেম অ্যানালিস্ট আসলে কোন এরিয়াতে সাপোর্ট দিবে সেই এরিয়াতে তার কাজের জ্ঞান ও অভিজ্ঞতা থাকা লাগবে। যদি সে অ্যাকাউন্টিং এর বিষয়টা দেখে, হিসাব নিকাশে, তাহলে সেখানে তার জ্ঞানও থাকা লাগবে, অভিজ্ঞতা থাকবে, ওইভাবে তার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। এখানে সিস্টেম অ্যানালিস্ট, এখানে আমরা খুব সংক্ষেপ করে কয়েকটা লিখে দিয়েছি, কেউ যদি না পারে এই কয়েকটা পয়েন্ট, সিলেক্টিং হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার প্যাকেজ, মানে তাকে বাছাই করতে হয় হার্ডওয়্যার কি লাগবে, যেমন মনে করো কম্পিউটার কি লাগবে, র্যাম কি লাগবে, রাউটার লাগবে কিনা, কেবল কি লাগবে ইত্যাদি। তারপর কি কি সফটওয়্যার লাগবে, তারপরে কম্পিউটারের ফাইল ডিজাইন করা, যেমন মনে করো এই যে বিভিন্ন জিনিসগুলো রাখবে তার জন্য বিভিন্ন ফাইল, সেই ফাইলগুলো ডিজাইন করতে হয়, যে আমি কোন কোন ফিল্ড রাখবো, সেই ফিল্ডগুলোর সাইজ কি হবে ইত্যাদি। ট্রেনিং ইউজার্স, এটা তুমি একটা সফটওয়্যার কিনছো কিন্তু যাদের দিয়ে তুমি এটা ব্যবহার করবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। সো সিস্টেম অ্যানালিস্টের এটাও একটা দায়িত্ব
যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা। রিকমেন্ডিং ইমপ্রুভমেন্টস টু বিজনেস প্রসিডিউর, এবং ব্যবসায়িক যে প্রসিডিউর আছে সেগুলোকে ইমপ্রুভ করার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া, রিকমেন্ড করা যে আপনি এই করেন কারণ এই করলে এটা ভালো হবে, এই ধরনের কাজগুলো। বিজনেস প্রসিডিউর ইমপ্রুভ করার জন্য বিভিন্ন রিকমেন্ডেশন মানে সুপারিশ দেওয়া। বিল্ডিং এ নিউ ওয়েবসাইট, আবার এর জন্য একটা নতুন ওয়েবসাইটও তৈরি করা। প্ল্যান প্রজেক্ট, ডেভেলপ শিডিউল, এস্টিমেট কস্ট, মানে ওই প্রজেক্টের জন্য একটা প্ল্যান পরিকল্পনা প্রণয়ন করা। শিডিউল তৈরি করা, ডেভেলপ শিডিউলস, মানে কোন কাজের পর কোন কাজ করবা। এস্টিমেট কস্ট, কাজ করতে হলে কি পরিমাণ টাকা পয়সা ইনভলভ। তো এখান থেকে 6টা পয়েন্ট, হার্ডওয়্যার সফটওয়্যার সিলেক্ট করা, কম্পিউটার ফাইলস কর্মচারীদেরকে প্রশিক্ষণ দেওয়া, তারপরে ব্যবসায়িক ইমপ্রুভমেন্ট কি হবে, ইমপ্রুভ মানে উন্নত করার জন্য যে প্রসিডিউর আছে সেই ব্যাপারে সে সুপারিশ একটা দিবে। তারপরে এর জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা। প্ল্যান প্রজেক্ট, ডেভেলপ শিডিউলস এন্ড এস্টিমেট কস্ট, মানে প্রজেক্টের একটা পরিকল্পনা, শিডিউল তৈরি করা এবং কস্টের। এখানে সিস্টেম অ্যানালিস্ট থেকে আরো বিভিন্ন ভাবে লিখছে, 3টা গ্রুপে ভাগ করে লিখছে। কনসালটেন্ট টু বিজনেস, সাপোর্টিং এক্সপার্ট উইদিন বিজনেস, চেঞ্জ এজেন্ট, এরকম 3টা নিয়ে তার ভিতরে আবার ভাগ করে দেখাইছে। আমরা উপরেরটা লিখতে হবে, কঠিন দরকার নেই। এখন আরেকটা কোশ্চেন বলছি আমরা যে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো কি। ইতিমধ্যে আমরা যেটা বললাম সেটা হলো সিস্টেম অ্যানালিস্টের দায়িত্ব এবং কর্তব্য। আমরা সামারি হিসাবে একটা মনে রাখবো যে তার কাজ হচ্ছে ফাইন্ড দ্য প্রবলেম, অ্যানালাইসিস দ্য প্রবলেম, দেন ফাইনালি সলভ দ্য প্রবলেম। ওই 3টা চিন্তা করলে ওর ভিতরে বাকিগুলো ঢুকায় নেওয়া যাবে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে চ্যালেঞ্জ গুলো কি, এই কাজ করতে করতে ঝুঁকি কি আছে। সেটা হলো আইনগত সফটওয়্যার লেগাসি, এটা হলো আইনি জটিলতা। একটা সফটওয়্যার তুমি তৈরি করলা, সেখানে আইন কানুন মেনে তৈরি করছো কিনা, প্রয়োজনীয় নিরাপত্তা আছে কিনা, ওইটা ব্যবহার করে অন্যের ক্ষতি হয়ে যাবে কিনা, এই সমস্ত বিষয়গুলো। আমরা যাই কিছু করি না তার একটা লিগ্যাল দিক থাকে। তারপর সার্টিফিকেশনের ব্যবস্থা নেওয়া, একটা সফটওয়্যার তৈরি করছো, সেটা নির্দিষ্ট অর্গানাইজেশন থেকে আবার যে হ্যাঁ তোমার এটা ঠিক আছে, এরকম একটা সার্টিফিকেশন সংগ্রহ করে। এটাও বড় বড় অর্গানাইজেশন থেকে সার্টিফিকেশন নেওয়া যে হ্যাঁ তারা যে সফটওয়্যারটা তৈরি করছে এটা এই কাজের জন্য উপযোগী, এটা কেনা যায়, সার্টিফিকেশন লাগে। যেমন একজন লোক ব্যবসা করবে তাহলে তার ট্রেড লাইসেন্স লাগবে। তুমি একটা সফটওয়্যার তৈরি করবা, তাহলে ওই সফটওয়্যারটা বাজারে যে ছাড়বা মানুষ কিনে নিবে, প্রতারিত যাতে না হয় সেই জন্য বড় অর্গানাইজেশন থেকে তোমাকে একটা সার্টিফিকেশন সংগ্রহ করতে হবে। তাদের সার্টিফিকেশন থেকে পাবলিকরা মনে করবে না ওরা তো অনেক বড় প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি নিয়ে আসছে যে এই জিনিসটা ভালো, ফলে এই মেডিসিনটা বা এই সফটওয়্যারটা বা এই জিনিসটা কেনা যায়, সেটা হলো সার্টিফিকেশন। তারপর তাদের একটা ইনফরমেশন টেকনোলজির ইনফ্রাস্ট্রাকচার থাকা লাগবে। একজন লোক বললো কি যে আমি আপনার এই বিল্ডিং এর সমস্ত সিমেন্ট সাপ্লাই দেবো, আর তুমি মনে করলে যে হ্যাঁ দেখি তো, তার কাছে টাকা দিয়ে নিয়ে আরম্ভ করলাম, কিন্তু তা না। সে যে এই সিমেন্ট দিতে চায় সে কি ম্যানুফ্যাকচারার না সে সাপ্লায়ার। যদি সে ম্যানুফ্যাকচারার হয় তাহলে তার পার ডে কত পরিমাণ সিমেন্ট সে তৈরি করে, তার কোয়ালিটি কিরকম, তার জনবল কি আছে, তার মেশিনপত্র কি আছে ইত্যাদি, হলো ইনফ্রাস্ট্রাকচার। সো যে তোমাকে সফটওয়্যার তৈরি করে দিবে তাদের ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো কি আছে এবং তার ইন্টিগ্রেশনটাও কিরকম, মানে একটা আরেকটার সাথে সংযোগ সেগুলো কিরকম আছে। চেঞ্জ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এন্ড সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন, এটাও একটা তার চ্যালেঞ্জ। মানে ম্যানেজমেন্ট পরিবর্তন, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা পরিবর্তন। মানুষ হয় কি যেটা করে না সেটার ভিতরে আঁকড়ায় ধরে থাকতেছে,
পরিবর্তনটাকে সে নিতে চায় না। সো ব্যবসায়িক যে স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজি, ব্যবসায়ী না, ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজি, কৌশল, সেটার পরিবর্তনটা এবং সফটওয়্যারের বাস্তবায়নটা তৈরি করলে আসলে এটা দিয়ে কাজ হবে কিনা সেটা একটা ঝুঁকি। যেমন আমার মনে আছে আমরা কারিগরি বোর্ড যখন রেজাল্ট আমরা অনলাইনে দেব চিন্তা করলাম, ছাত্রদের ওএমআর শিট বানাবো, তারপরে মেশিন পত্র বানাবো, তারপর টিচাররা ট্রেনিং দিবে, তাই না? তারপরে এটা দিয়ে আসলে কি ভালো রেজাল্ট বেরোবে না ভুল বেরোবে? সো ইমপ্লিমেন্টেশন করতে যায় যদি দেখা যায় রেজাল্ট উল্টাপাল্টা আইছে তাহলে তো সমস্যা। এই জন্য ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কৌশল, যেটা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার কৌশলটার পরিবর্তন এবং ওই সফটওয়্যারটার বাস্তবায়ন, এটা যিনি যারা সফটওয়্যার তৈরি করবেন ওই ফার্মের জন্য একটা চ্যালেঞ্জ। চেঞ্জেস ইন দ্য টিম স্ট্রাকচার, মানে দেখা গেল নতুন যখন আমরা এই অটোমেটিক একটা সিস্টেমে যাব, তো সিস্টেমের স্ট্রাকচারেরই পরিবর্তন লাগবে, কিছু মানুষ ঢুকবে, কিছু মানুষ বাদ যাইবে। এই জন্য টিম স্ট্রাকচারেরও পরিবর্তনটা একটা চ্যালেঞ্জ, পরিবর্তন করা মানতে চাইবে না। সফটওয়্যার পোর্টেবিলিটি অ্যান্ড ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি। পোর্টেবিলিটি মানে এটা আমি এটা বানাইলাম, তো দেখা গেল যেটা আমি চাইতেছি যে এটা এরকম এফিসিয়েন্ট হবে, আমি ক্লিক করবো আর সাথেই আমাদের হাজার হাজার অ্যাকাউন্টের বিদ্যুৎ থেকে একজনের ডাটা উপস্থাপন করতে পারবে। কিন্তু দেখা গেল যে আমার ওইটা পারে অনেক সময় লাগে, অথবা এটা এক ব্যাংকে পারে আর এক ব্যাংকে দিলাম পর তাদের ব্যাংকে ওটা অপারেট করা যায় না, তো তাইলে ওই ব্যাংকের জন্য আবার আরেকটা কিনতে হবে। সেই জন্য এমন ভাবে এটাকে পোর্টেবল করা যাতে অনেক সাধারণ কাজই করা যায়। যেমন মনে করো একটা মাইক্রোসফট ওয়ার্ড একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা তৈরি করছে, তো এটা দিয়ে দেখা গেল যে অফিসে যাওয়া হয় তাও করা যায়, ইন্ডাস্ট্রিতে যাওয়া হয় সেই কাজটাও করা যায়, আবার বাসা বাড়িতে যেটা আছে সেটাও করা যায়। তার মানে ডাক্তারখানায় যে কাজগুলো হয় সেগুলোও করা যায়, সেখানকার লেখালেখিও করা যায়। তো এটাকে বলা হয়েছে ওই সফটওয়্যারটা কতটা পোর্টেবিলিটি কত। ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি মানে পিছনেরটার সাথে এটাকে আমি কম্প্যাটিবিলিটি বলতে যেটা বোঝায় মানে পরিবর্তন করলাম, তো বিদ্যমানের সাথে সেটা একটা সমন্বয় থাকা। এখানে সমন্বয় বলবো, উদাহরণ দিতে পারি, যেমন মনে করো এক সময় কালার টেলিভিশন ছিল না, কালার টেলিভিশন যেমন ছিল না আবার কালার ব্রডকাস্ট হইত না। এখন এই সময় বাহির থেকে একটা লোক কালার টিভি কিনে বাংলাদেশে আসলো, এখন বাংলাদেশে আইসা দেখা গেল যে তার কালার টিভিটা, বাংলাদেশ তখনও কালার স্টুডিও নাই, যে যেখান থেকে এই অনুষ্ঠান পাঠাইবে সেই স্টুডিওই ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন এই লোকটা তো দেশের বাইরে থেকে একটা কালার টিভি নিয়ে আসছে, এখন তারটাই যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দেখা না যায় তাহলে কিন্তু তার জন্য এটা সমস্যা। এটাকে আমরা ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি বলি, যে আমরা আজকে যোগ হবো না সময় শেষ হয়ে গেলে, কি বাড়ছে নাকি না ওই দুইজনেই। ব্যাকওয়ার্ড মানে আগে যেগুলো ছিল তার সাথে এটা কম্পাটিবল, অর্থাৎ যখনই কালার টেলিভিশন একজনের দেশের বাহির থেকে বাংলাদেশে নিয়ে আসলো, কিন্তু তার এখানে তখনও কালার কোনো ছবি ব্রডকাস্ট করে না, সম্প্রচার করে না, কিন্তু সে যদি এখন ছবিই দেখতে, টেলিভিশনের সংবাদই দেখতে না পায় তাহলে তো সমস্যা। ফলে তার এই কালার টেলিভিশনেও ব্ল্যাক এন্ড হোয়াইট ইনফরমেশন গুলো দেখা যাবে, এটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি। দেন ডাটা মাইগ্রেশন, অন্য জায়গার ডাটা এখানে এনে এই ফরম্যাটে রাখা যাবে। এগুলো হচ্ছে একটা সফটওয়্যার বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো, এই প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। এখন যে কোনো ফ্রেমওয়ার্কের, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কের যে কোনো একটা ফ্রেমওয়ার্কের বর্ণনা চাই, তো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, আমরা একটা ফ্রেমওয়ার্ক কিছু আলাপ আলোচনা করব। এখানে সফটওয়্যার
ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশন সফটওয়্যার প্রোভাইডিং জেনেরিক ফাংশনালিটি selectively changed by additional user written code, thus providing application specific software. মানে এখানে সফটওয়্যার ফ্রেমওয়ার্কটা কি এটা বলছে, তো ওটা আমাদের এখানে দরকার নেই। আমরা এর আগেও বলছি ফ্রেমওয়ার্ক বলতেই আসলে কতগুলো অ্যাক্টিভিটিস কে বোঝায় যেগুলো ডেসক্রিপশন দেওয়া থাকে। সফটওয়্যার ফ্রেমওয়ার্ক প্রোভাইডস এ স্ট্যান্ডার্ড ওয়ে টু বিল্ড এন্ড ডিপ্লয় অ্যাপ্লিকেশন। মানে ফ্রেমওয়ার্কটা এমন যে তোমাকে একটা আদর্শ মেনে ওইটাকে করতে হবে। প্রোভাইডস স্ট্যান্ডার্ড ওয়ে, একটা উপায়টা যেটা সেটা স্ট্যান্ডার্ড, এবং তারা কি করবে, বিল্ড করবে, তৈরি করবে এবং সেটা বাস্তবায়ন করবে ওই অ্যাপ্লিকেশনটা, সেটাকে আমরা একটা ফ্রেমওয়ার্ক বলবো। এই ফ্রেমওয়ার্কের ভিতরে বিভিন্ন সফটওয়্যার ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে পপুলার যেগুলো আছে একটা নাম আছে অ্যাক্টিভএক্স এন্ড .NET ফর উইন্ডোজ ডেভেলপমেন্ট। অর্থাৎ উইন্ডোজ ডেভেলপমেন্ট করলে তার জন্য আমাদের এই অ্যাক্টিভএক্স এবং .NET একটা, কোকোয়া ফর ম্যাক অপারেটিং সিস্টেম এক্স, কোকোয়া টাচ ফর iOS মানে ওএস মানে অপারেটিং সিস্টেম, ইন্টেলিজেন্ট অপারেটিং সিস্টেম, আই অপারেটিং সিস্টেম আছে, তারপর ম্যাক অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে। এগুলো কয়েকটা নাম দিয়েছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের যে বিভিন্ন টাইপ আছে, তার মধ্যে একটা এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক আছে, যেটা অ্যান্ড্রয়েড ফোনে লাগে। এখানে মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক আছে অ্যাজাইল ফ্রেমওয়ার্ক। অ্যাজাইল ফ্রেমওয়ার্কটা প্রায় পরীক্ষা আসে। অ্যাজাইল ফ্রেমওয়ার্কটা সেজন্য এই ফ্রেমওয়ার্কের ভিতরে কি কি মেথড গুলো আছে, এই মেথড গুলোর নাম মনে রাখতে হবে। দেখা গেল মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে অ্যাজাইল ফ্রেমওয়ার্ক। এখানে কি কি মেথড থাকে সেই মেথড গুলোর নাম, তারপরে এটা ছবি দিয়ে দেখাইছে এই ফ্রেমওয়ার্কে কিভাবে কাজটা হয়। প্রথমে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, এখানে ব্রেইন স্ট্রমিং করা দরকার। ব্রেইন স্ট্রমিং মানে অনেক চিন্তা ভাবনা করে নতুন একটা আইডিয়া বের করা, এটাকে ব্রেইন স্ট্রম বলে। তার মানে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করা, তারপরে ডিজাইন করা। ডিজাইনে হচ্ছে ডকুমেন্টেশন এন্ড প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে একটা রূপরেখা তুমি দাঁড় করলে, বাস্তব না, যেমন আর্কিটেকচারাল একটা মডেল দাঁড় করে ফেলা, একটা বিল্ডিং মানে আগে, অথবা একটা ছবি দাগায় ফেলা বিল্ডিংটা ওইরকম হবে ছবিটা। তারপরে ডেভেলপমেন্ট করা, এখানে হচ্ছে ইটারেশন এবং ডেমো আর ফিডব্যাক। ইটারেশন মানে একই কাজকে বারবার করা, এটা ইটারেশন বলে। তারপরে ডেমো দেওয়া মানে ওই রিহার্সাল দেওয়ার মতো আর কি, কাজ হবে কি হবে না এটাকে ডেমো বলে। আর ওই অনুযায়ী ফিডব্যাক দেওয়া। ফিডব্যাক মানে যেটা পাইলাম সেখানে আউটপুট থেকে কি পাইলাম, আসলে কি পাওয়া উচিত ছিল, সেটাকে আমরা কিছু আউটপুটের সাথে ইনপুটের কম্পেয়ার করে একটা ফিডব্যাক নেওয়া। মানে আমি যা বানাইতেছি সেটা ঠিক আছে না ঠিক আছে, কতটা ঠিক আছে, আবার করতে যায় মনে হইলো যে না আরেকটু পরিবর্তন করা দরকার। তারপর কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স এটাও ইটারেশন মানে পুনরাবৃত্তি করা। ডেমো এন্ড ফিডব্যাক, এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স কিন্তু যেটা হয়, যে কাজ করছি এটাকে বারবার যাচাই বাছাই করা, ডেমো দেখা যে হ্যাঁ এটা দিয়ে ওই কাজগুলো হচ্ছে না, হচ্ছে কিনা। যেমন মনে করো একটা অনুষ্ঠান করবা, তাহলে আগেই করলা কি যারা যারা গান গাইবে তাকে দিয়ে তৈরি করে নিলা শিক্ষার্থীদেরকে ডেমো, যে তোমার ঠিক আছে কয়েকদিন এগুলি কিভাবে কিভাবে গান গাইবা, কোনটা গাইবা নিজেরা গায়া দেখাও। তারপরে সেই অনুযায়ী আবার ফিডব্যাক নাও যে ও ভালো গাইলো না খারাপ গাইলো, কোথায় কি হয়েছে সেটা থেকে সংশোধন করা। ঠিক তেমনি কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে তুমি যে সফটওয়্যারটা তৈরি করতেছো সেটার আবার পুনরাবৃত্তি করা, তোমার ব্রেইন স্ট্রমিং করা, অর্থাৎ অ্যানালাইসিস ফেজটা আবার দেখা, ডিজাইন ফেজটা দেখা, ডেভেলপমেন্টটা দেখা, এবং বারবার দেখে তুমি এটা করলে যে না এখন এটা দিয়ে যে কোয়ালিটি আমি চাইছি, যে কাজ চাচ্ছি এটা একদম নির্ভুলভাবে করতে পারে, এটা কোয়ালিটিটা ইস্যুর করা। তারপরে হচ্ছে ডেপ্লয়মেন্ট, এখানে প্রোডাকশন এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়া। কিনে দিলে তারপর কয়েকদিন মেশিনই চলে না, তোমার ওই ধরনের জনবল নাই, যাদের কাছ থেকে কিনছো তারা সেই সাপোর্ট দেয় না। দেন ব্রেইন স্ট্রমিং,
অনেক সময় এরকম ফ্রেমওয়ার্ক এটাকে অ্যাজাইল ডেভেলপমেন্ট মেথোডোলজি বা ফ্রেমওয়ার্ক। এখানে করছে কি ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে যে কাজগুলো আছে কিভাবে করে সেটা ডিসক্রাইব করা আছে। যেমন মনে করো প্রথমে মডুলে ভাগ করে, ফাংশনালিটি 1, ফাংশনালিটি 2, ফাংশনালিটি n, মানে মাঝে আরো আছে। মানে আমরা কতগুলো ভিন্ন ভিন্ন অংশ মডিউল, এটাকে আমরা বলছি ফাংশনালিটি 1। একটা এই ফাংশন গুলো, যেমন মনে করো আমরা যদি আমাদের যে সফটওয়্যারটা দিয়ে রেজাল্ট দেই সেটাও যদি চিন্তা করি তাহলে তার কি কি ফাংশনালিটি আছে। একটা হলো আমরা যে ওএমআর শিটটা আছে ওর মিডল পার্ট পরীক্ষার হল থেকে এই টপ পার্টটা ছিঁড়ে আলাদা করে ফেলে খাতার থেকে, আর ওই টপ পার্টটা বোর্ডে পাঠায় দেয়। বোর্ড করে কি ওগুলি স্ক্যানিং করে আগেই এন্ট্রি দিয়ে নেয় যে কোন কোন ছাত্ররা পরীক্ষা দিছে। তারপর অনেকদিন পর ছাত্ররা খাতা দেখে, টিচারের খাতা দেখে আবার দিল, সে আবার আরেকটা পার্টে লিখে দিল। ওই পার্টটা আবার বোর্ড আইনে ছেড়ে ওইটা কিন্তু মার্ক লেখা আছে, ছাত্রের মার্কের এগেইনস্টে আগে অনেক কোড ছিল, কোড দেখে বের করে যে ছাত্রের এইটা কার খাতার বিপরীতে আছে, সেই অনুযায়ী ওগুলো এন্ট্রি করে। এই জন্য ওই কাজগুলোকে কতগুলো ফাংশনাল গ্রুপে ভাগ করা হয়। তারপরে দেখা গেল অনেক ছেলেরা ওএমআর ল্যাব করছে, ভুল ত্রুটি করছে, টিচাররা মার্ক দিতেছে, ভুল করছে, বৃত্ত ঠিক মতো ভরাট হয় নাই। তাহলে এই জন্য আবার চেক করতে হয় যে কোথায় কোথায় ইরর আছে, সেটা আবার আরেকটা দিলা। আবার কখনো দেখা গেল যে এবার যেটা বলছে যে প্রশ্নের উত্তর অর্ধেক লিখে দিয়ে ফুল মার্কে এটা করবে, তাহলে সেটা ওএমআর ফিল আপ করে থাকলে কিভাবে করবে? নিশ্চয়ই সেই ক্ষেত্রে সফটওয়্যারে পরিবর্তন নিতে হবে। এরপরে তুমি এই যে বিভিন্ন বারেই 3টা করে ফাংশনালিটি 1 সেটাকে ইন্টিগ্রেট করো, ফাংশনালিটি 2 ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট বা ইন্টিগ্রেট, ফাংশনালিটি n আর ইন্টিগ্রেশন। এগুলি কি আমরা বলি প্রত্যেকটা ফাংশনালিটি আমরা বের করব আবার টেস্ট করব, এগুলি আমরা ফাংশনালিটি দেখব, এটা টেস্ট করব, তারপরে ডেমোটা বাইর করব যে যা বানাইছি এটার একটা ডেমো দেখালাম যে দেখো এই জিনিস হয়েছে। তারপর অন্যরা আবার ক্লায়েন্ট আল্লাহ বলছে না এইটা তো করছেন, এটা তো বাদ করছে, এটা কি করলেন এতক্ষণ লাগলো বুঝিই নেই কি করছেন, তাই না? সেই জন্য ক্লায়েন্টের ফিডব্যাক নিয়ে সেই অনুযায়ী ডেমোটাকে আবার সংশোধন করা, মেক চেঞ্জেস, তো প্রয়োজনীয় পরিবর্তন নেওয়া, তারপরে সিস্টেমে টেস্ট করার পর এই যে কয়টা দেখালাম না, 3টা আর 4টা 7টা, অল ফাংশনালিটিস কমপ্লিট। তারপরে একটা নিজে ডিসিশন নেয় যে এখানে যতগুলো ফাংশনালিটি আছে সেগুলো কি কমপ্লিট, যদি ইয়েস হয় তাইলে আবার টেস্ট করো ডাটা দিয়ে, তারপরে রিলিজ টু মার্কেট, নো হয় তাহলে তুমি আবার ইটারেশন করো। নো মানে এই কাজগুলো আবার বিভিন্ন ফাংশনালিটি বের করা, ইন্টিগ্রেট করা, ফাংশনালিটি 2 বের করা, ইন্টিগ্রেট করা, ফাংশনালিটি n, এরকম করে করে আবার দেখা, দেখে দেখে যদি মনে হয় যে না এখানে আসলাম অল ফাংশনালিটি কমপ্লিট, সমস্ত ফাংশনালিটি সম্পন্ন হয়েছে, বললো না, তাইলে আবার ইটারেশন, এই কাজগুলো করে থেকে করতে হবে। তো দিস ইজ দ্য অ্যাজিল ডেভেলপমেন্ট মডেল। এই কথা যে কথা বা স্টেপ গুলো আমি লিখে রাখলাম, এই করে দাগাইলো এখানে দেখলো 6 পাস হবে। ঠিক আছে আজকে, হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ আসো, ঠিক আছে আজকে তাইলে আমরা অ্যাজিল ডেভেলপমেন্ট মডেলটা পড়লাম আর একজন সিস্টেম অ্যানালিস্টের দায়িত্ব কর্তব্য কি, এই দুটো প্রশ্ন পড়লাম, কেমন? জি স্যার। আজকে